ও তো একাই বাড়িতে থাকবে না, আমরা সবাই তো আছি তার সঙ্গে। তাই তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। আর প্রয়োজন হলে তোমার বান্ধবীর কাছে আজ রাতটা থেকে যাবে, কাল সকালবেলাতে বাড়ি ফিরে আসবে। তাই আর বেশি দেরি না করে এক্ষুনি তুমি বেরিয়ে পড়ো। আমিও তখন মুচকি হেসে দিদিকে জড়িয়ে ধরে বললাম, দিদি, তুমি আমার চিন্তা না করে বেরিয়ে পড়ো, আমার সঙ্গে তো সবাই আছে। তারপর সেদিন আমার দিদি দুপুরবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আমার দিদি হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি যে যেই মানুষগুলোর উপর বিশ্বাস করে আমাকে তাদের কাছে রেখে দিয়ে যাচ্ছে, সেই মানুষগুলোই আমার জীবনটা নষ্ট করে দেবে। এবং আমি তো ভাবতেও পারিনি যে সেদিন আমার মুখের হাসি কেড়ে নেবে কিছু শয়তানের দল। তারপর দিদির চলে যাওয়ার পরে জামাইবাবু আমাকে বলল, অঞ্জলি, তুমি তো গল্প শুনতে খুব ভালোবাসো, তাহলে চলো আজকে আমি তোমাকে একটা মজার গল্প শোনাব। আমার দিদির শাশুড়ি তখন আমাকে বললেন, অঞ্জলি, তোমার গল্প শোনা হয়ে গেলে পাশের ঘরে চলে আসবে আমার কাছে, সেখানে আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি তখন দিদির শাশুড়িকে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলাম। তারপর আমি খুব উত্তেজিত হয়ে জামাইবাবুকে বললাম, বাহ, জামাইবাবু, আপনি কিভাবে জানলেন যে আমি গল্প শুনতে ভালোবাসি? জামাইবাবু তখন আমার কাঁধে হাত দিয়ে বললেন, অঞ্জলি, আমি তোমার ব্যাপারে সব জানি। তারপর উনি আমাকে নিজের ঘরে নিয়ে আসেন। তারপর আমি ও জামাইবাবু একই বিছানায় শুয়েছিলাম এবং উনি খুব ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন ও গল্প বলছিলেন। গল্প শুনতে শুনতেই আমার চোখে ঘুম ধরছিল এবং আমি বুঝতে পারছিলাম যে কিছুক্ষণের মধ্যেই আমি গভীর ঘুমে চলে যাব। এবং তার কিছুক্ষণ পরই ঘুমের মধ্যে আমার মনে হলো যে আমার দিদির শাশুড়ি জামাইবাবুর ঘরের ভিতরে এসে বললেন, কিরে অঞ্জলি, কি শুয়ে পড়ল নাকি? ওকে, তো আমি পাশের ঘরে নিয়ে যেতে এলাম। আমার জামাইবাবু তখন তার মাকে বলল, মা, অঞ্জলি তো শুয়ে পড়েছে, তাই তাকে আর উঠানোর কোনো দরকার নেই। তাই তুমি গিয়ে নিজের ঘরে শুয়ে পড়ো, ওর জন্য চিন্তা করতে হবে না, ওর পাশে আমি আছি তো। তারপর দিদির শাশুড়ি তার ছেলের কথা শুনে ওই ঘর থেকে নিজের ঘরে চলে যায়। তারপর হঠাৎ করে কি যে হলো, যেন সবকিছু আমার চোখের সামনে আঁধার হয়ে গেল। আমি যেন অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার যখন চোখ খুলে, তখন দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি এবং আমার বাবা, মা ও দিদি আমার পাশে বসে কাঁদছে। ওই সময় আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে এমন কি হয়েছে, কেন আমি হাসপাতালের বিছানায় শুয়েছিলাম। এবং আমি তো দিদির বাড়িতে ছিলাম, তাহলে সেখান থেকে হাসপাতালে কি করে এলাম? আমার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরছিল, যেগুলোর উত্তর আমি পাচ্ছিলাম না, আমার কাছে ছিল না। তারপর সুস্থ হওয়ার পরে দিদির মুখে সবকিছু শুনেছিলাম, যে কিভাবে ওই মানুষখেকো রাক্ষসেরা আমার কচি যৌবনের উপরে অত্যাচার করেছিল, কিভাবে তারা আমাকে লুটেপুটে শোষণ করেছিল। এবার আপনাদের মনে যে প্রশ্নটা ঘুরছে যে কে বা কারা আমার মতো একজন বাচ্চা মেয়ের সঙ্গে এরকম নোংরামি করেছিল, তাদের নাম শুনে তো আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। সেই মানুষখেকো রাক্ষসেরা আর কেউ নাই, আমার নিজের জামাইবাবু ও তার ৬০ বছরের বয়স্ক বাবা আমার জীবনটাকে নষ্ট করেছিলেন। আসলে সেদিন আমার দিদির বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল। সে যখন রাত্রিবেলা বাড়ির দরজায় এসে তার শাশুড়িকে ডাক দেয় ঘরের দরজা খোলার জন্য, তখন বাড়ির ভিতর থেকে কেউ সাড়া শব্দ দেয়নি। বাড়ির ভিতর থেকে কেউ যখন সাড়া শব্দ দেয়নি, তখন আমার দিদি অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর আমার দিদি দরজা ধরে অনেক জোরে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করতেই তার শাশুড়ি বাধ্য হয়েই ঘরের দরজা খুলেছিল। ঘরের দরজা অনেকক্ষণ পরে খোলার জন্য আমার দিদি অনেক বেশি ভয় পেয়ে তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিল, মা, আমি কখন থেকে দরজায় বাড়ি দিচ্ছি, আপনারা দরজা খুলেননি কেন? এবং আপনার ছেলে কই? তারাও তো সারা শব্দ কিছুই দিচ্ছে না। আমার বোন অঞ্জলি কোথায় আছে? দিদির প্রশ্নে ভয়ে তার শাশুড়ির চোখ মুখ লাল হয়ে যায়। দিদি তখন সন্দেহ হয়েছিল যে ঘরে নিশ্চয়ই কিছু গণ্ডগোল হয়েছে। তারপর আমার দিদি তার শাশুড়ির সঙ্গে আর বেশি কথা না বলে আমাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। জোরে জোরে আমার নাম ধরে ডাকাডাকি শুরু করে। তারপর আমার দিদি উপরের ঘরে এসে আমাকে যে অবস্থায় দেখেছিল, সেটা শুনে তো আপনাদেরও গায়ের লোম খাড়া হয়ে যাবে। কারণ আমার দিদি যখন জামাইবাবুর ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে, তখন দেখি যে আমি বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছি এবং আমার জামাকাপড়ও পুরো বিছানা রক্তাক্ত হয়ে গেছে।
আমার দিদি আমাকে ওই অবস্থায় দেখে চিৎকার করে কাঁদতে শুরু করেছিল। তারপর দিদি তার শাশুড়িকে জিজ্ঞেস করেছিল, মা, এসব কি? অঞ্জলির এই অবস্থা কি করে হলো? আমি তো কিছুক্ষণের জন্য আপনাদের হাতে অঞ্জলিকে সেপে দিয়েছিলাম। দিদির শাশুড়ি তখন দিদিকে বলেছিল, বৌমা, তুমি চিৎকার চেঁচামেচি করো না। তোমার বোনের কিচ্ছু হয়নি, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ। আসলে মেয়েদের মাসে মাসে যে ঋতুচক্র হয়, তোমার বোনের সেটাই হয়েছে। দিদি তখন তার শাশুড়িকে ডেকে বলল, আপনি কি আমাকে এতটাই বোকা ভাবেন? আপনি যদি সত্যি কথা না বলেন যে আমার বোনের সঙ্গে কি হয়েছে? তাহলে আমি কিন্তু পুলিশকে ফোন করব। এমনকি ওই সময় দিদি যখন ডাক্তারকে ফোন করেছিল আমার জন্য, তখন দিদির শাশুড়ি তাকে ডাক্তারকে ফোন করতে বাধা দিয়েছিল। কিন্তু আমার অতিরিক্ত খারাপ অবস্থা দেখে দিদি তার শাশুড়ির কোনো কথা শোনেনি এবং ডাক্তারবাবুকে ফোন করে বাড়িতে ডেকেছিল। পুলিশের কথা শুনতেই তখন দিদির শাশুড়ি দিদিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, দিদির শ্বশুরমশাই আমার নিজের জামাইবাবু। তারা দুইজন মিলে আমার মতো একজন বাচ্চা মেয়ের সঙ্গে সবকিছু করেছিল এবং দিদির শাশুড়ি যখন এতে বাধা দিয়েছিল, তখন আমার দিদির শ্বশুরমশাই তার স্ত্রীকে, মানে দিদির শাশুড়িকে, পাশের ঘরে বন্ধ করে দেয়। তারপর তারা আমার সঙ্গে নিজেদের ভোগ ও লালসা পূরণ করার পরে আমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে বাড়ি থেকে পালিয়ে যায়। এমনকি দিদির শাশুড়ি যখন তার ছেলে ও স্বামীর কুকর্মে বাধা দিতে পারেননি, তখন আমার দিদির শাশুড়ি তার ছেলে ও স্বামীকে পুলিশের হুমকি দিতেই দিদির শ্বশুরমশাই তার স্ত্রীকে হুমকি দিয়ে বলেছিল, তুমি বেশি বাড়াবাড়ি করতে এসো না, নইলে এমন কিছু করব যে তোমার মুখ চিরকালের মতো বন্ধ করে দেব। তাই বাড়ির কথা বাড়িতেই থাক, এই কথাটা যাতে বাইরে না যায়। এমনকি দিদির শাশুড়ি ডাক্তারকে ফোন করতে চাইলে তাতেও বাধা দেয় ওই রাক্ষসরা। ঠিক সেই সময় কিন্তু আমার দিদি বাড়িতে এসে হাজির হয়। তখন ভয় পেয়ে নির্লজ্জ মানুষ খেকো বাবা ও ছেলে বাড়ি থেকে ভয়ে পালিয়ে যায়। তারপর আমার দিদি যখন ডাক্তারকে বাড়িতে ডাকি, তখন ডাক্তারে আমার শারীরিক অবস্থা দেখে আমাকে হসপিটালাইজড করতে বলেছিল। ওই ঘটনার পরে আমার দিদি ওই শয়তানকে নির্ভুজ দিয়েছিল এবং বলেছিল, ওই মানুষকের সঙ্গে আমি একটা মুহূর্তও থাকতে পারবো না, আমি নিজে চিরকাল ওই পরিবারে কাটাতে পারবো না। আপনাদের একটাই কথা বলবো, এখনকার যুগে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, নিজের লোক মনে করি। আমার দিদি যাদের উপর ভরসা করে আমাকে রেখেছিল, তারাই আমাকে শোষণ করেছিল। এখন তাদের জেল হয়েছে এবং তারা উপযুক্ত শাস্তি পাচ্ছে। এই ঘটনাটা ঘটতে প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু সেদিন আমি যতটা কষ্ট অনুভব করতে পারিনি, আজ সেই দিনটা মনে করলে সেদিনের চাইতে 4 গুণ কষ্ট অনুভব করতে পারি আমি। কারণ এখন আমি পরিপক্ক এবং সবকিছুই বুঝতে পারি। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।